টানা ষষ্ঠ দিনেও চলছে ইরান ও যুক্তরাষ্ট্রের হামলা পাল্টা হামলা। ইসরায়েলি আগ্রাসনে লেবাননে নিহত অর্ধশতাধিক। যুক্তরাষ্ট্রের হামলার পর পাল্টা আঘাত ছাড়া উপায় ছিল না মন্তব্য ইরানি প্রেসিডেন্টের। প্রস্তাব প্রত্যাখ্যান করায় অভিযানের দাবি হোয়াইট হাউসের। ট্রাম্পের সামরিক অভিযানের পক্ষে বেশিরভাগ মার্কিন সিনেটরের সমর্থন। প্রতিনিধি পরিষদেও একই ধরনের ভোটাভুটি আজ। মধ্যপ্রাচ্যে অস্থিরতায় বিমান চলাচল চরমভাবে ব্যাহত। আটকে পড়া প্রবাসীদের ফিরিয়ে আনতে বিশেষ ফ্লাইট ইউএস বাংলার। এবং সরকার পতনের পর নেপালে প্রথম নির্বাচন অনুষ্ঠিত। 275টি আসনে প্রতিনিধি বাছাই করছেন প্রায় 1,90,00,000 ভোটার। বিশ্বজুড়ে ঘটে যাওয়া দিনের গুরুত্বপূর্ণ ঘটনাবলী নিয়ে আরটিভির নিয়মিত আয়োজন সারাদিনের বিশ্বে। আপনাদের সাথে আছি আমি পারভিন মিত্র। ইরান ও যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে টানা ষষ্ঠ দিনেও পাল্টা হামলা অব্যাহত রয়েছে। রাতভর রাজধানী তেহরান সহ ইরানের বিভিন্ন স্থানে হামলা চালিয়েছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। জবাবে ইরান ও তেল আবিব এবং মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের বিভিন্ন সামরিক স্থাপনা লক্ষ্য করে ড্রোন ও মিসাইল হামলা চালাচ্ছে। ইরানের বাইরে ইসরায়েলি আগ্রাসনে লেবাননে নিহত হয়েছে অর্ধশতাধিক। এদিকে তুরস্কের দিকে কোনো ক্ষেপণাস্ত্র হামলা করা হয়নি বলে জানিয়েছে ইরান। বিস্তারিত আব্দুল মালিকের রিপোর্টে। শনিবার ইরানে হামলার মধ্য দিয়ে শুরু হওয়া সংঘাত চলছে পুরোদমে। বৃহস্পতিবার রাতভরও রাজধানী তেহরান সহ ইরানের বেশ কয়েকটি শহরে ব্যাপক হামলা চালিয়েছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। হামলা চালাচ্ছে হাসপাতাল, স্কুল, ঘরবাড়ি, বাজার সহ বেসামরিক স্থাপনায়ও। এখন পর্যন্ত 33টি বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে বলে অভিযোগ করছে তেহরান। চলমান সংঘাতে দেশটিতে মৃতের সংখ্যা ছাড়িয়েছে 1000-এরও বেশি। আহত হয়েছে আরও 6000-এর বেশি। বিপরীতে পাল্টা হামলা অব্যাহত রেখেছে তেহরানও। দেশটির বিপ্লবী গার্ড জানিয়েছে এরই মধ্যে 17 ও 18 দফার হামলা চালিয়েছে তারা। নতুন করে ইসরায়েলের বেন গুরিয়ান আন্তর্জাতিক বিমানবন্দর সহ বেশ কিছু উন্নত রাডার সিস্টেমকে সফলভাবে নিশানাও করেছে বলে দাবি করছে ইরান। অন্যদিকে মার্কিন সিনেটের সংখ্যাগরিষ্ঠ সদস্য প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইরান অভিযানের পক্ষে সমর্থন জানিয়েছে। ইরানের বিরুদ্ধে যে কোনো সামরিক পদক্ষেপের জন্য কংগ্রেসের অনুমোদনের বাধ্যবাধকতা চেয়ে আনা একটি প্রস্তাব নাকচ করে দিয়েছে সিনেট। 100 সদস্যের মধ্যে প্রস্তাবটির বিপক্ষে 52 জন আর পক্ষে ভোট দিয়েছে 47 জন। এর আগে বুধবার ভারত মহাসাগরে মার্কিন সামরিক বাহিনীর সাবমেরিন হামলায় ডুবে গেছে ইরানি এক যুদ্ধজাহাজ। এ ঘটনায় অন্তত 87 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়া নিখোঁজ রয়েছে আরও অনেকেই। শ্রীলঙ্কার নৌবাহিনী জানিয়েছে ডুবতে থাকা জাহাজ থেকে তারা 32 জনকে জীবিত উদ্ধার করেছে। সংঘাত চলছে লেবাননেও। ইসরায়েলি হামলায় দেশটিতে নিহত হয়েছে অর্ধশতাধিক। লেবাননের সীমান্তবর্তী অন্তত 6টি অঞ্চলে প্রবেশের দাবিও করেছে ইসরায়েলি সেনাবাহিনী। অপরদিকে তেল আবিবের দক্ষিণ পূর্বে অবস্থিত ইসরায়েলি সেনাঘাঁটি লক্ষ্য করে একের পর এক ড্রোন হামলা চালিয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। তবে সেগুলোর বেশিরভাগই ভূপাতিত করার দাবি করেছে ইসরায়েল। আব্দুল মালেক, আরটিভি। ইরান কূটনীতির মাধ্যমে সংঘাত এড়ানোর চেষ্টা করলেও যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর পাল্টা আঘাত ছাড়া কোনো পথ খোলা ছিল না বলে মন্তব্য করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেকশিয়ান। বুধবার সামাজিক মাধ্যমে এক পোস্টে এই মন্তব্য করেন তিনি। এর সাথে মধ্যপ্রাচ্যের দেশগুলোর প্রতি ইরানের শ্রদ্ধাশীল অবস্থানের কথা উল্লেখ করেন তিনি। এদিকে হোয়াইট হাউস বলছে হামলার আগে ইরানকে বেশ কিছু প্রস্তাব দিয়েছিল যুক্তরাষ্ট্র, তবে তেহরান প্রত্যাখ্যান করায় অভিযান চালানো হয় দেশটিতে। অন্যদিকে চলমান সংঘাতে ইরানের বিরুদ্ধে হামলায় অংশ না নেওয়ার কথা জানিয়েছে জার্মানি। ইরানের বিরুদ্ধে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সামরিক অভিযান সীমিত করার প্রস্তাব নাকচ করে দিয়েছে মার্কিন সিনেট। এর মাধ্যমে এখন আগের মতোই সামরিক সিদ্ধান্ত নেওয়ার পূর্ণ স্বাধীনতা পাচ্ছেন ট্রাম্প। স্থানীয় সময় বুধবার সিনেটে এ সংক্রান্ত একটি ভোটাভুটি অনুষ্ঠিত হয়। ভোটে প্রস্তাবটির বিপক্ষে 53 জন এবং 47 জন সপক্ষে ভোট দেন। কংগ্রেসের ডেমোক্রেটিকরা ট্রাম্পের যুদ্ধের ক্ষমতা সীমিত করতে চাইলেও রিপাবলিকান নিয়ন্ত্রিত সিনেটে তা সম্ভব হয়নি। সিনেটে বাতিলের পর আজ মার্কিন প্রতিনিধি পরিষদেও একই ধরনের একটি প্রস্তাবের উপর ভোটাভুটির কথা রয়েছে। বিশ্বজুড়ে সামরিক শক্তির আলোচনায় প্রায় উঠে আসে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের নাম। দূরপাল্লার এই অস্ত্র কয়েক মিনিটের মধ্যেই হাজার হাজার কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে। অনেক সময় এটি প্রচলিত বিস্ফোরক কিংবা পারমাণবিক ওয়ারহেডও বহন করতে সক্ষম। কিন্তু কিভাবে কাজ করে এই ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং কেন এটিতে এত শক্তিশালী অস্ত্র হিসেবে বিবেচনা করা হয়, এ নিয়ে বিস্তারিত জানাচ্ছেন আরাফাত ইয়াসার।
ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র মূলত দূরপাল্লার এমন একটি অস্ত্র যা শক্তিশালী রকেট ইঞ্জিনের মাধ্যমে আকাশে উৎক্ষেপণ করা হয়। উৎক্ষেপণের পর এটি দ্রুত গতিতে বায়ুমণ্ডলের উঁচু স্তরে, অনেক সময় মহাকাশের কাছাকাছি পর্যন্ত পৌঁছে যায়। এরপর রকেট ইঞ্জিন বন্ধ হয়ে গেলে ক্ষেপণাস্ত্রটি মধ্যাকর্ষণ শক্তির প্রভাবে ধনুকের মতো বক্র পথে আবার পৃথিবীর দিকে ফিরে আসে। পূর্ব নির্ধারিত পথ ধরে ছুটে গিয়ে শেষ পর্যন্ত নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত হানে। পাল্লা অনুযায়ী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কয়েকটি ভাগে বিভক্ত। যুদ্ধক্ষেত্র পাল্লার ক্ষেপণাস্ত্র সাধারণত 200 কিলোমিটারের কম দূরত্ব অতিক্রম করে। স্বল্প পাল্লার ক্ষেপণাস্ত্র 1000 কিলোমিটার পর্যন্ত যেতে পারে, আর মধ্যম ও দীর্ঘ পাল্লার ক্ষেপণাস্ত্র কয়েক হাজার কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সবচেয়ে দীর্ঘ পাল্লার। এসব ক্ষেপণাস্ত্র 5500 কিলোমিটারেরও বেশি দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে, ফলে এক মহাদেশ থেকে আরেক মহাদেশেও হামলা চালানো সম্ভব হয়। বিশেষজ্ঞদের মতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র অত্যন্ত দ্রুত গতিসম্পন্ন। এর গতি সাধারণত মাখ এককে পরিমাপ করা হয়, যেখানে 1 মাখ শব্দের গতির সমান। অনেক দীর্ঘ পাল্লার ক্ষেপণাস্ত্র হাইপারসনিক গতিতে অর্থাৎ মাখ 5-এর বেশি গতিতে ছুটতে পারে। দ্রুতগতির উড়াল পথ ও উচ্চতা থেকে নিচে নেমে আসার কারণে এসব ক্ষেপণাস্ত্র প্রতিহত করা বেশ কঠিন হয়ে পড়ে। তাই আধুনিক যুদ্ধনীতিতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রকে অন্যতম শক্তিশালী ও কৌশলগত অস্ত্র হিসেবে বিবেচনা করা হয়। আরাফাত ইয়াসার, RTV। মধ্যপ্রাচ্যের বর্তমান অস্থিরতায় ফ্লাইট চলমান চরমভাবে ব্যাহত হচ্ছে। এর মধ্যেও আটকে পড়া প্রবাসীদের ফিরিয়ে আনতে বিশেষ ফ্লাইট পরিচালনা করছে ইউএস বাংলা। আজ বিকেলে তাদের একটি বিমান ঢাকা থেকে দুবাইয়ের উদ্দেশ্যে যাত্রা করবে। গতকালও একটি বিশেষ উদ্ধারকারী ফ্লাইট পরিচালনা করে এয়ারলাইন্সটি। অন্যদিকে জেদ্দা, মদিনা, রিয়াদ ও মাস্কাট রুটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটগুলো নির্ধারিত সূচি অনুযায়ী চলাচল করছে। আমিরাতের নিরাপদ আকাশপথ ব্যবহার করে দুবাই ও আবুধাবি থেকে সীমিত পরিসরে সেবা দিচ্ছে এমিরেটস ও ইতিহাদ এয়ারওয়েজ। দোহা থেকে নিয়মিত ফ্লাইট বন্ধ থাকলেও মাস্কাট ও রিয়াদ থেকে কাতার এয়ারওয়েজ কিছু বিশেষ রিলিফ ফ্লাইট পরিচালনা করছে। এছাড়াও আজ মুম্বাই, দুবাই, নয়াদিল্লি রুটে বড় বিমানে করে একটি বিশেষ ফ্লাইট পরিচালনা করছে এয়ার ইন্ডিয়া। নেপালে তরুণদের নেতৃত্বে দুর্নীতি বিরোধী বিক্ষোভে সরকার পতনের পর এই প্রথম নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। বৃহস্পতিবার সকাল থেকেই ভোট গ্রহণ শুরু হয়েছে, যা শেষ হবে স্থানীয় সময় বিকেল 4টায়। তথ্যটি নিশ্চিত করেছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম বিবিসি নিউজ। সংসদের 275টি আসনের ভোটে পুরনো রাজনৈতিক দলগুলোর মুখোমুখি হচ্ছে। এই ভোটে অংশ নিচ্ছে প্রায় 1,90,00,000 ভোটার। এদের মধ্যে প্রায় 10 লাখ নাগরিকের প্রথমবার ভোটার হয়েছেন। সংসদে 275টি আসনের ভোটে পুরনো রাজনৈতিক দলগুলোর মুখোমুখি হচ্ছেন তরুণ ভোটারদের পক্ষে কথা বলা নতুন প্রতিদ্বন্দ্বীরা। গাজায় যুদ্ধবিরতি দাবি করায় নিষিদ্ধ হয়েছেন হলিউড অভিনেত্রী সুসান সারান্ডন। গাজার পরিস্থিতি নিয়ে প্রতিবাদী মিছিল ও বক্তব্য দেওয়ার কারণে বরখাস্ত করেছে তার এজেন্সি। সম্প্রতি এক আলোচনায় অংশ নিয়ে এ কথা বলেন এই অভিনেত্রী। আরও জানাচ্ছেন মিরজান ইফান। 2023 সালে ফিলিস্তিনের পক্ষে আয়োজিত সমাবেশে বক্তব্য দেন হলিউড অভিনেত্রী সুসান সারান্ডন। এই ঘটনা আন্তর্জাতিক গণমাধ্যমে আলোড়ন সৃষ্টি করেছিল। এই বক্তব্যের পরেই সারান্ডনের এজেন্সি তার সঙ্গে চুক্তি বাতিল করে দেয়। বড় হলিউড প্রজেক্ট বা টেলিভিশনের কাজ থেকে তার নাম কেটে দেওয়া হয়। শেষ পর্যন্ত তিনি ইউরোপে, বিশেষ করে ইংল্যান্ড ও ইতালিতে নতুন এজেন্টের সাহায্যে কাজের সুযোগ পেয়েছেন। সারান্ডন এখন ইউরোপের স্বাধীন চলচ্চিত্র প্রযোজক ও ছোট প্রকল্পে কাজ করছেন। তিনি বলেন, শিল্পী হিসেবে সামাজিক বা রাজনৈতিক অবস্থান নেয়ার কারণে তার উপর যেসব চাপ এসেছে তা শিল্পের স্বাধীনতা ও মুক্ত চিন্তার সীমাবদ্ধতাকে তুলে ধরে। কোনো বড় এজেন্সি বা প্রযোজনা সংস্থা রাজনৈতিক কারণে শিল্পীকে সরিয়ে দিতে পারে, তা যুক্তরাষ্ট্র দেখিয়েছে। তবে আন্তর্জাতিক প্ল্যাটফর্মে আমার কাজের সুযোগ রয়েছে, যা আমাকে নতুন সম্ভাবনার দিকে নিয়ে গেছে। মিরজান ইফান, RTV। চলমান ইরান, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যুদ্ধের প্রভাব পড়েছে ইরাকের বিশ্বকাপ স্বপ্নে। ভিসা জটিলতা ও আকাশপথ বন্ধ থাকায় বড় ধরনের সমস্যায় পড়েছে দেশটি। প্লে অফ ম্যাচ খেলার জন্য মেক্সিকোর ভিসা জটিলতাও এখন বাড়তি মাথা ব্যথার কারণ। এমনকি দলটির প্রধান কোচ গ্রাহাম আর্নল্ডো
আটকে আছেন সংযুক্ত আরব আমিরাতে। এদিকে বর্তমান পরিস্থিতি বিবেচনায় ইরান বিশ্বকাপে অংশ না নিলে সুযোগ পেতে পারে ইরাক বা সংযুক্ত আরব আমিরাত। বিস্তারিত জানাচ্ছেন রাফি আমিন। চলমান ইরান ইসরায়েল যুক্তরাষ্ট্র যুদ্ধকে কেন্দ্র করে অস্থিতিশীল অবস্থায় মধ্যপ্রাচ্য। সময়ের সঙ্গে এই যুদ্ধের তীব্রতা আরও বেড়েছে। ইতোমধ্যে হামলা জোরদার করেছে যুক্তরাষ্ট্র, ইসরায়েল। পাল্টা জবাব দিচ্ছে ইরানও। তাতে যুদ্ধ এখন মধ্যপ্রাচ্যের 12টি দেশে ছড়িয়ে পড়েছে। এই পরিস্থিতিতে বাতিল হচ্ছে একের পর এক ক্রীড়া ইভেন্ট। সংখ্যার তালিকায় আছে ফিফা বিশ্বকাপও। যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় হতে যাওয়া এই আসরে প্রায় 40 বছরের আক্ষেপ ঘুচিয়ে মূল আসরে খেলার স্বপ্ন বুনছে ইরাক। আগামী 31 মার্চ মেক্সিকোর মন্টেরি শহরে ইরাকের প্লে অফ ম্যাচ খেলার কথা। সম্ভাব্য প্রতিপক্ষ বলিভিয়া অথবা সুরিনামকে হারাতে পারলেই মিলবে বিশ্ব আসরের টিকিট। তবে বর্তমান পরিস্থিতিতে দেশটিতে সময়মতো পৌঁছানো নিয়েই শঙ্কা তৈরি হয়েছে ইরাকের। মূলত কয়েকটি দূতাবাস বন্ধ থাকায় মেক্সিকোর ভিসাই পাচ্ছে না খেলোয়াড়, কোচিং স্টাফ ও মেডিকেল টিমের সদস্যরা। বাড়তি চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে দলটির প্রধান কোচ গ্রাহাম আর্নল্ড। ভিসা জটিলতা ও আকাশপথ বন্ধ থাকায় এই কোচ আটকে আছেন সংযুক্ত আরব আমিরাতে। যদিও দেশটির ফুটবল ফেডারেশন জানিয়েছে বিষয়টি নিয়ে তারা নিয়মিত যোগাযোগ রাখছে ফিফা ও এশিয়ান ফুটবল কনফেডারেশনের সঙ্গে। পরিস্থিতি জটিল হলেও এখনও আশাবাদী তারা। এদিকে শঙ্কা কাটছে না ইরানের বিশ্বকাপে অংশগ্রহণ নিয়েও। দেশটির ফুটবল ফেডারেশনের প্রধান মেহেদি তাজ বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে সংশয় প্রকাশ করেছেন কিছুদিন আগেই। এদিকে ইরানের বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে কোনো মাথা ব্যথা নেই ডোনাল্ড ট্রাম্পের। এই বিষয়ে তিনি পাত্তা দিতেই নারাজ। ইরান যদি শেষ মুহূর্তে সরে দাঁড়ায় তবে কপাল খুলবে ইরাক বা সংযুক্ত আরব আমিরাতের। সেক্ষেত্রে চলতি মাসের শেষে ইন্টারকন্টিনেন্টাল প্লে অফে ইরাক জয় পেলে আরব আমিরাতকে নিয়ে চলে যাবে বিশ্ব আসরে। আর ইরাক হারলে তারাই হতে পারে বদলি দল। তবে ফিফা চাইলে এশিয়ার বাইরে থেকে কোনো দলকেও টিকিট দিতে পারে। রাফি আমিন, RTV। আর এরই সাথে শেষ করছি সারাদিনের বিশ্ব। RTVর সাথে সংযুক্ত থাকুন, মতামত জানান RTV সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে।